তো যাই হোক, এইবার মোটামুটি ক্লিয়ার আসার কথা যে আমরা গত ক্লাসে আমাদের অ্যাসিড স্যাম্পল গুলো রিঅ্যাকশনে কম অংশগ্রহণ করবে বলে আমরা সেগুলোকে সোডিয়াম কার্বনেটের সাথে রিঅ্যাকশন করে আমরা সোডিয়াম সল্টে পরিণত করেছিলাম, যেগুলোতে ডিসোসিয়েশন রেট অনেক বেড়ে যাবে এবং রিঅ্যাকশনে সরাসরি চলে আসবে। এবং কতগুলো কথা বলছিলাম, ক্লোরাইড টেস্ট, সিলভার নাইট্রেট টেস্ট, ক্যালসিয়াম ক্লোরাইড টেস্ট, এই টেস্ট গুলো তারা তখন দিতে থাকবে। তো যে স্পেশাল টেস্ট গুলো আছে, প্রথমে আমাদের ছিল ক্যালসিয়াম ক্লোরাইড টেস্ট। তো টেস্ট উইথ ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশন, এটা একটা কমন একটা টেস্ট অ্যাসিড স্যাম্পল গুলোর জন্য। যে ক্যালসিয়াম ক্লোরাইড is a salt, calcium and chlorine. Calcium chloride is highly soluble in water and dissociate into calcium and chloride ion. Chloride ion can form insoluble salt of most solid acid. তাহলে এখানে একটু খেয়াল করো যে সলিড অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু তারা ইনসলিবল সল্ট তৈরি করবে। এখন সলিড অ্যাসিড কারা? যারা ইভাপোরেশন টেস্টে তোমার সলিড রেসিডিউ দিয়েছিল তারাই হচ্ছে সলিড অ্যাসিড। এবং ইভাপোরেশন টেস্টে কারা কারা সলিড রেসিডিউ দিছিল? অক্সালিক, সাইট্রিক আর টার্টারিক, এরা কিন্তু ইভাপোরেশন টেস্টে সলিড রেসিডিউ দিয়েছিল। তো তারা এই ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশনে যদি আমরা তাদেরকে অ্যাড করি, তাহলে আফটার নিউট্রালাইজেশন অ্যাড করতে হবে, নিউট্রালাইজেশন না করলে রিঅ্যাকশনটা হবে না। তো সেই ক্ষেত্রে আমরা ইনসলিবল প্রিসিপিটেট পাবো। ইনসলিবল প্রিসিপিটেটটা পাইতে গেলে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা একটু রিজনটা দেখি। আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশন লাগবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে আর অ্যাসিটিক অ্যাসিড লাগবে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডটা লাগবে আসলে ওই যে ইনসলিবল সল্টটা তৈরি হবে সেটা কতটুকু ডিসলভ হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডে অথবা অ্যাসিটিক অ্যাসিডে, তার মাধ্যমে আমরা পার্থক্য করব যে তাদের তোমার অ্যাসিডের কোন অ্যাসিডটা সেটা ডিটারমাইন করার জন্য। তো আমরা এখানে স্পেশাল টেস্ট বাই ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে যদি এক্সপেরিমেন্ট দেখি, take 2 to 3 milliliter neutral solution and add 2 to 3 drops of calcium chloride solution and shake gently. তাহলে এখানে কি বলতেছে যে 2 থেকে 3 মিলিলিটার নিউট্রাল সলিউশন একটা টেস্ট টিউবে নিতে হবে এবং তার ভিতরে 2 থেকে 3 ড্রপ ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশন নিতে হবে। এখন এখানে খেয়াল করো যে 2 থেকে 3 মিলিলিটার নিউট্রাল সলিউশন, এখন সলিউশনটা যদি নিউট্রাল না হয় তাহলে রিঅ্যাকশনটা হবে না। এবং এই রিঅ্যাকশনটা হচ্ছে না তার মানে তোমার সলিউশনটা কিন্তু নিউট্রাল হয় নাই। তো তুমি ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাড করার পরে যদি এই রিঅ্যাকশনটা না আসতে থাকে, তো সেখানে যদি তুমি একটু সোডিয়াম কার্বনেট আবার অ্যাড করো, তারপরে দেখবা রিঅ্যাকশনটা চলে আসছে। তো সেই ক্ষেত্রে ধরে নিতে হবে যে তোমার সলিউশনটা তোমার নিউট্রালাইজেশন হয় নাই। যদি কমপ্লিটলি নিউট্রাল থাকে একটা সলিড অ্যাসিডের সলিউশন, তো সেই ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে সেগুলো আমরা একটু দেখি। অবজারভেশন: ইমিডিয়েট হোয়াইট প্রিসিপিটেশন অফ ক্যালসিয়াম অক্সালেট ইজ ফর্মড। তাহলে যদি অক্সালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে COONA মানে সোডিয়াম অক্সালেট, যখন নিউট্রালাইজেশন হবে তখন আর অক্সালিক অ্যাসিড থাকবে না, সোডিয়াম অক্সালেটের সাথে ক্যালসিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় তোমার তৈরি হবে ক্যালসিয়াম অক্সালেট প্লাস সোডিয়াম ক্লোরাইড। এই ক্যালসিয়াম অক্সালেটটা আসলে পানিতে অদ্রবণীয় এবং এটা কিন্তু আমাদের বিভিন্ন ক্রপে পাওয়া যায়, বিশেষ করে কচু জাতীয় যে ক্রপ গুলো আছে, ওল কচু, মান কচু বা পানি কচু, যে ধরনের কচুই হোক, অ্যারয়েড যেগুলোকে আমরা বলি, সেই কচু জাতীয় ক্রপ গুলোতে আমরা এই ক্যালসিয়াম অক্সালেট পাই, যেটার ক্রিস্টাল গুলো অনেকটা সুয়ের মতন ধারালো, অনেকটা পিনের মতন। তো সেগুলো গলায় যে যখন আটকে যাইতে থাকে, মুখের ভিতরের যে মিউকাস মেমব্রেন আছে তার ভিতরে যখন আটকে যাইতে থাকে, তখন আমাদের গলা চুলকায় বা যাই হোক অস্বস্তি ফিল হয়। তো সেই বিক্রিয়াটাই এটা, যে ইমিডিয়েট হোয়াইট প্রিসিপিটেট অফ ক্যালসিয়াম অক্সালেট ইজ ফর্ম, কারণ ক্যালসিয়াম অক্সালেট পানিতে অদ্রবণীয়। কিন্তু এই ক্যালসিয়াম অক্সালেট আবার
শক্তিশালী অ্যাসিড যেগুলো আছে সেগুলোতে দ্রবণীয়। ডিভাইড দি প্রিসিপিটেট ইনটু টু পার্টস, দুই ভাগে যদি আমরা এই সাদা প্রিসিপিটেটটাকে ভাগ করি, এবং পার্ট 1 দি প্রিসিপিটেট ইজ সলিউবল ইন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং পার্ট 2 দি প্রিসিপিটেট ইজ ইনসলিউবল ইন অ্যাসিটিক অ্যাসিড, দ্যাট ইজ নো চেঞ্জ অকার। যদি এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডে সলিউবল হয় এবং ইনসলিউবল হয়, তাহলে আমরা এটা বলতে পারি এটা মেবি অক্সালিক অ্যাসিড। আবার ওই একই ধরনের রিঅ্যাকশন কিন্তু তোমার টার্টারিক অ্যাসিডেও দিবে। যদি সোডিয়াম টার্টারেটের সাথে যখন নিউট্রালাইজেশন করা হবে তখন টার্টারিক অ্যাসিড আর থাকবে না, তখন সেটা সোডিয়াম টার্টারেট হয়ে যাবে। সেই টার্টারেটের সাথে যখন ক্যালসিয়াম ক্লোরাইড বিক্রিয়া করবে তখন ক্যালসিয়াম টার্টারেট তৈরি হবে এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। এই ক্যালসিয়াম টার্টারেট এটা তোমার পানিতে অদ্রবণীয় বলে অধক্ষেপ করবে। এই অধক্ষেপটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি এবং এক ভাগের সাথে সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশাই এবং আরেক ভাগের সাথে তোমার অ্যাসিটিক অ্যাসিড মিশাই, তাহলে এই দুইটাই সলিউবল হয়ে যাবে। এই ক্যালসিয়াম টার্টারেটটা হাইড্রোক্লোরিক অ্যাসিডেও সলিউবল আর অ্যাসিটিক অ্যাসিডেও সলিউবল হবে। তো দুইটাই যদি সলিউবল হয় তখন এটা টার্টারিক অ্যাসিড হইতে পারে। তাহলে আমরা দেখো এই সলিউবিলিটির উপরে ভিত্তি করে যে অধক্ষেপটা পড়বে তার সলিউবিলিটির উপরে ভিত্তি করে আইদার অক্সালিক অ্যাসিড অথবা টার্টারিক অ্যাসিড ধরে নিলাম। এই যদি সাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন হয়, যদি মানে সোডিয়াম সাইট্রেট যেটা তৈরি হবে তার সাথে যদি রিঅ্যাকশন হয়, তো সেই ক্ষেত্রে 2 অণু সোডিয়াম সাইট্রেটের সাথে 3 অণু ক্যালসিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করে তোমার ক্যালসিয়াম সাইট্রেট তৈরি হবে। সেখানে 6 অণু সোডিয়াম ক্লোরাইডও তৈরি হবে। এই ক্যালসিয়াম সাইট্রেটটাও কিন্তু দুইটাই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডে দ্রবীভূত হবে। তাহলে মেবি সাইট্রিক অ্যাসিড এটা হইতে পারে যদি আমার এই হোয়াইট প্রিসিপিটেটটা পড়ে এবং সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিডে দ্রবীভূত হয়। তাহলে দেখো অক্সালিক অ্যাসিডটা আমরা এখান থেকে আলাদা করতে পারতেছি, কিন্তু টার্টারিক আর সাইট্রিক অ্যাসিড দুটার ক্ষেত্রে কিন্তু রিঅ্যাকশন একই ধরনের হচ্ছে এবং তাদের ইন স্ট্রং এন্ড উইক অ্যাসিড সেগুলো কিন্তু একই ধরনের, যে বোথ অফ দেম আর সলিউবল ইন হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো ইন দ্যাট কেস আমাদের টার্টারিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড দুটোকে আলাদা করার এইখানে কোনো সুযোগ নাই, কিন্তু আমরা অক্সালিক অ্যাসিডটাকে এখানে আলাদা করতে পারতেছি যে তারা ইনসলিউবল ইন অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা ছিল ক্যালসিয়াম ক্লোরাইড টেস্ট। এই টেস্টটা তখনই হবে যখন তোমার সলিউশনটা প্রপারলি নিউট্রালাইজ করে নিতে পারবা, এবং এই টেস্টটা কাদের জন্য? যে অ্যাসিড গুলো সলিড রেসিডিউ দেয় ইভাপোরেশন টেস্টে, মানে সলিড অ্যাসিড গুলোর ক্ষেত্রে এই টেস্ট গুলো আমরা করে থাকি। অনেকের কোশ্চেন থাকতে পারে, কারোর কোনো কোশ্চেন আছে? আমি পরের রিঅ্যাকশনে যাব। হ্যালো, 144 রোল নাম্বার 144 আছো? আসসালামু আলাইকুম। তোমার দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, রোল নাম্বার 144। স্যার আমি ছোটন। হ্যাঁ, আমিও ছোটন। ও তুমি তো হচ্ছে এই করিম ভবনের পাশের ছোটন। জি স্যার। আচ্ছা, কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, এরপরে আমরা যদি কারোর কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু পরের ইসে যাই। এখানে দেখো কতগুলো রিঅ্যাকশন আছে এখানে, যে হোয়াই নিউট্রালাইজেশন অফ টার্টারিক অ্যাসিড নিডেড ফর ক্যালসিয়াম ক্লোরাইড টেস্ট, কারণ টার্টারিক অ্যাসিড একটা উইক অ্যাসিড এবং সেই ক্ষেত্রে তারা ডিসোসিয়েশন কম হয়। যদি ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করতে হয় তবে অবশ্যই তাদেরকে হাইলি ডিসোসিয়েটেড হইতে হবে, সেই জন্য আমরা নিউট্রালাইজেশন করে নিই যাতে টার্টারিক অ্যাসিডটা সোডিয়াম টার্টারেটে পরিণত হয় এবং সরাসরি রিঅ্যাকশনে অংশগ্রহণ করে। HCl dissolved calcium oxalate whereas acetic acid cannot explain. In that case আসলে HCl এটা একটা স্ট্রং অ্যাসিড এবং সেই ক্ষেত্রে তোমার আমাদের যে অ্যাসিটিক অ্যাসিডটা এটা উইক অ্যাসিড। তো উইক অ্যাসিডটা আসলে অতটা
আয়নিত হইতে পারে না। তো সেই কারণে এটার ক্ষেত্রে আমরা HCl এর ডিজলভ হইতে বেশি দেখি। ক্যালসিয়াম ক্লোরাইড আর অক্সালিক অ্যাসিড তৈরি হয় এখানে। Precipitate of calcium citrate can be dissolved in both HCl and acetic acid. Explain. এই ক্ষেত্রে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড আর যে সাইট্রিক অ্যাসিডটা তৈরি হয়, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিডিটি তুলনামূলকভাবে বেশি বললে আমরা এখানে এই রিঅ্যাকশনটা করতে পারি। তো এইগুলোর যে আলাদা ব্যাখ্যা, এটার একটা নোট তৈরি করা আছে আমার কাছে, এটা আমি সবগুলো একসাথে তোমাদেরকে দিয়ে দিব, যেটা মাঝে মাঝে ভাইভাতে আসে। তো এরপরে আমি যে না হ্যালো, স্যার শেষেরটা বুঝতে পারলাম না। কোনটা? শেষেরটা স্যার 3 নাম্বারটা। Precipitate of calcium citrate can be dissolved in both HCl and acetic acid. Explain it. যখন ক্যালসিয়াম সাইট্রেট এটা প্রিসিপিটেট অফ ক্যালসিয়াম সাইট্রেট, এই ক্ষেত্রে দেখো যে এইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড দুইটাই দ্রবীভূত হয়। তো এই ক্ষেত্রে তোমার যখন দ্রবীভূত হয় তখন আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো স্ট্রং অ্যাসিড, এটাই দ্রবীভূত হবে। এই উইক অ্যাসিডে দ্রবীভূত হয়, এইটার ব্যাখ্যাটা আমাদের দরকার। তো উইক অ্যাসিডে যখন দ্রবীভূত হয়, এইখানে দেখো যে যখন ক্যালসিয়াম সাইট্রেট তৈরি হচ্ছে তখন কিন্তু এখানে ক্যালসিয়ামের ইসের পরিমাণ এখানে 3টা, এখানে সাইট্রেট আয়ন তৈরি হচ্ছে 2টা। এইটা অদ্রবণীয় হইলেও যখন এর ভিতরে তোমার অ্যাসিডিক কন্ডিশন চলে আসে অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার ফলে, তো এইখান থেকে যে সামান্য পরিমাণ প্রোটনটাও আসে, তো সেইটা যে তখন তোমার এই সাইট্রেট আয়নের সাথে রিঅ্যাকশন করা শুরু করে। এবং এখানে যেহেতু সাইট্রেট 2টা আছে, অন্যগুলোতে দেখো এগুলোতে কিন্তু আয়নগুলো একটা করে। তো এখানে যখন সাইট্রেট 2টা আছে তখন তার সাথে সে আয়নের আধিক্যের কারণে কুইক তোমার এখানে সাইট্রিক অ্যাসিড তৈরি করে ফেলে। তারপরে আবার এইখানে যে অংশটুকু বাকি থাকে, ধরো তোমার যে অ্যাসিটেট অংশটুকু বাকি থাকে, সে অ্যাসিটেট অংশটুকু ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়াম অ্যাসিটেট তৈরি করে ফেলে। তো তার ফলে এখানে কিন্তু ধরো যেহেতু তোমার সাইট্রিক আয়নের সংখ্যা বেশি, তো সেইখানে তোমার অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে। খেয়াল করো যে তোমার এখান থেকে একটা যদি ডিসোসিয়েট করে, সে এখানে তো অলরেডি অ্যাসিড আছেই, তারপরে এখানে সাইট্রিক অ্যাসিডের পরিমাণ আরো বাড়তে থাকে। খেয়াল করো আবার যে এখানে তোমার একটা হাইড্রোজেন রিলিজ ক্যালসিয়াম অ্যাসিটেট না না ক্যালসিয়াম অ্যাসিটেট পানিতে দ্রবীভূত হয়, ওয়েল ডিজলভ হয়। তো সেই কারণে এই যে অধক্ষেপটা সেটা টোটালি ডিজলভ হয়ে যায়। কারণ যখন এটা সাইট্রেট ফর্মে থাকে, তখন যখন এটার সাথে প্রোটনের রিঅ্যাকশন হয় তখন এটা সাইট্রিক অ্যাসিড হয়ে যায়, যেটা পানিতে ডিজলভ অবস্থায় থাকে। আর এই ক্যালসিয়াম যখন অ্যাসিটেটের সাথে বিক্রিয়া করে, যখন ক্যালসিয়াম অ্যাসিটেট তৈরি হয় তখনও সেটা পানিতে ডিজলভ হয়। এখন তোমাদের কোশ্চেন হইতে পারে, স্যার তাহলে প্রথমটা কেন হয় না? তো প্রথমটার ক্ষেত্রে দেখো অক্সালেট আয়নের পরিমাণ সংখ্যা হচ্ছে একটা, তো সেটা যখন বিক্রিয়া করে এই সোডিয়াম এই ক্যালসিয়াম অক্সালেট, যেটা এটা পানিতে অদ্রবণীয়, এর সাথে যখন অ্যাসিটেটেড বিক্রিয়া হয় তখন যে অক্সালিক অ্যাসিডটা তৈরি হয় এটার সংখ্যা খুব কম থাকে। তো ইমিডিয়েট আবার ওই অ্যাসিটিক অ্যাসিড তৈরি হওয়ার কারণে, কারণ এগুলো উভমুখী বিক্রিয়া, যে কারণে তোমার ক্যালসিয়াম অ্যাসিটেটের সাথে যদি আবার তুমি প্রোটন যোগ করো, সেটা আবার অ্যাসিটিক অ্যাসিড হয়ে যায়। তো ইন দ্যাট কেস আমাদের এই যে হাইড্রোজেন আয়নটা, এটা যখন অক্সালেটের সাথে যুক্ত হয়ে অক্সালিক অ্যাসিড তৈরি হয়, এই ক্যালসিয়াম আয়ন এখানে থাকার কারণে এই এবং অক্সালেট আয়ন কম থাকার কারণে এই ক্যালসিয়াম অক্সালেটের সাথে আবার বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সালেট আবার অদ্রবণীয় পরিস্থিতি তৈরি করে। যদি এখানে আরো কয়েকটা তোমার আয়ন থাকতো, তো সেই ক্ষেত্রে এটার সুবিধা হইতো। তো এটা আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করব, আমার আর একটা নোট আছে, এটার উপরেই শুধু একটা নোট আছে, সেই নোটটাও আমি দেখি আজকে দিয়ে দেওয়া যায় কিনা। সেই নোটটাতে একবারে ক্লিয়ার কাট এগুলো লেখা আছে।
তো আমরা একটু পরবর্তী রিঅ্যাকশনে যাইতে চাচ্ছি, টেস্ট উইথ ফেরিক ক্লোরাইড সলিউশন। তো ক্যালসিয়াম ক্লোরাইড টেস্ট, সেটা আমরা বলছিলাম যে সলিড অ্যাসিড যেগুলো আছে সেগুলোর জন্য ক্যালসিয়াম ক্লোরাইড টেস্ট ব্যবহার করি আমরা। তো কিছু কিছু অ্যাসিড আছে যারা লিকুইড অ্যাসিড। লিকুইড অ্যাসিড বলতে যাদের আসলে অধক্ষেপ পড়ে না বা অবশিষ্টাংশ থাকে না যখন সেটা অ্যাসিড কি ইভাপোরেশন টেস্ট আমরা করি। তো সেই যে অ্যাসিড গুলো যেমন আমাদের ছিল অ্যাসিটিক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, তো তাদের জন্য আমরা ফেরিক ক্লোরাইড টেস্ট করি। সলিউশন অফ ফেরিক ক্লোরাইড ইজ অ্যাসিডিক, ইট ইজ মডারেটলি স্ট্রং লুইস অ্যাসিড। তো এটা একটা লুইস অ্যাসিড ফর্মিং অ্যাডাক্টস উইথ লুইস বেস। তো এটা লুইস বেসের সাথে বিক্রিয়া করে। ইট অলসো রিঅ্যাক্ট উইথ আদার ক্লোরাইড সল্ট টু গিভ দি ইয়েলো tetrahedral ferric chloride ion and salt of iron chloride in hydrochloric acid. তো এইখানে যে ফেরিক ক্লোরাইড লাগবে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে ডাইলুটেড। তো সেই ক্ষেত্রে রিঅ্যাকশনটা সেটা দেখো, টেক 2 to 3 milliliter neutral solution in a test tube, add 2 to 3 drops of ferric chloride solution। তাহলে এই দুইটার ক্ষেত্রে যে আমরা আগেরটার মতন যে 2 থেকে 3 মিলিলিটার নিউট্রাল সলিউশন নিতে হবে, অবশ্যই নিউট্রাল নিতে হবে, এবং এর সাথে 2 থেকে 3 ড্রপ ফেরিক ক্লোরাইড সলিউশন নিতে হবে। তো সলিউশন বিকাম রেড ইন কালার। তো এই ফেরিক ক্লোরাইডের কালার থাকে ইয়েলো। তো সেটা যখন তুমি অ্যাড করবা তখন সাথে সাথে যদি রেড কালার হয়ে যায়, এবং এই রেড কালার যদি আবার ইয়েলো কালার হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন দিলে, তাহলে সেটা অ্যাসিটিক অ্যাসিড হইতে পারে। তো রিঅ্যাকশন ফর অক্সালিক অ্যাসিড, যদি আমরা অক্সালিক অ্যাসিডের সাথে সরি এখানে অক্সালিক অ্যাসিড না, এখানে রিঅ্যাকশন ফর ফর্মিক অ্যাসিড, এখানে একটু ভুল লেখা আছে, রিঅ্যাকশন ফর ফর্মিক অ্যাসিড। তাহলে সি যখন ফর্মিক অ্যাসিডকে আমরা নিউট্রালাইজেশন করব তখন ফরমেটে পরিণত হবে HCOOH, এখানে সোডিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। তো ফর্মিক অ্যাসিডের সাথে ফেরিক ক্লোরাইডের রিঅ্যাকশন করে এই আয়রনের সাথে ফরমেট যুক্ত হলো এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো। তাহলে এই যে আয়রন ফরমেট, এইটার সাথে যদি তুমি আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন অ্যাড করো তাহলে কি হবে? তাহলে এখানে কি হবে? তাহলে এই আয়রন আবার ফেরিক ক্লোরাইডে পরিণত হবে এবং এইখানে তোমার ফর্মিক অ্যাসিডে পরিণত হবে। তাহলে এই যে ফেরিক ক্লোরাইডে পরিণত হইলো এবং এটা ফর্মিক অ্যাসিডে পরিণত হইলো, তাইলে আমাদের এই ইয়েলো কালার আবার ফেরত আসবে। প্রথম দিকে দেওয়ার সাথে সাথে রেড কালার হবে এবং এই রেড কালার টার্নস ইয়েলো হয় HCl সলিউশন ইজ অ্যাডেড। তো এইটা শুধুমাত্র ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা করি, যেগুলো লিকুইড অ্যাসিড। এখানে লেখা নাই, এখানে একটু লিখে নিতে পারো পরবর্তীতে যখন হার্ড কপি হবে, যে ফেরিক ক্লোরাইড টেস্টটা আমরা লিকুইড অ্যাসিড যেগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে করে থাকি। তাহলে এইখানে আরেকটা টেস্ট আছে সিলভার নাইট্রেট সলিউশন। এইখানে কিন্তু ডেনিক্স টেস্টের মতন। স্যার সামনে দিকে থেকে প্রশ্ন ছিল। হ্যাঁ বলো স্যার, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশনে এখানে সলিড অ্যাসিড আর ওইখানে লিকুইড অ্যাসিড সেজন্য ব্যবহার করা হচ্ছে। ক্যালসিয়াম ক্লোরাইড সলিড যে অ্যাসিড গুলো তাদের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম এর অদ্রবণীয় লবণ তৈরি করতে পারে, সেজন্য তাদেরকে আমরা সলিড অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই। ক্যালসিয়ামের সাথে অক্সালিক, সাইট্রিক, টার্টারিক এগুলো অদ্রবণীয় অধক্ষেপ তৈরি করে, যেটা তোমার অ্যাসিটেট বা ফরমেটের সাথে করে না। কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আর স্যার তাহলে ফেরিক ক্লোরাইড এইটা লিকুইডের সাথে বিক্রিয়া করতেছে কেন? হ্যাঁ, ফেরিক ক্লোরাইড টেস্টটা আমার এই ফর্মিক আর অ্যাসিটিকের সাথে তারা বিক্রিয়া করে বলে আমরা এটাকে এদের জন্য রাখছি। এখন যদি তোমার এখানে কিন্তু লেখাই আছে, স্পষ্ট ভাবে লেখা আছে, দেখো, ক্যালসিয়াম আয়ন ক্যান ফর্ম ইনসলিবল সল্ট অফ মোস্ট সলিড অ্যাসিড। দেখছো এখানে এটুকু পড়া যাচ্ছে? তো তারা সলিড অ্যাসিডের সাথে ইনসলিবল সল্ট তৈরি করে বলে আমরা সলিড অ্যাসিডের সাথে তার বিক্রিয়া করাচ্ছি। এইটা যদিও লেখা নাই এখানে, কিন্তু এইখানে
যে ক্লোরাইডের সাথে সল্ট অফ আয়রন এখানে একটা নেগেটিভ চার্জ হয়ে ক্লোরাইড একটা বেশি যুক্ত হয়ে একটা নেগেটিভ চার্জ হচ্ছে ইন হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই যে তোমার দুইটা রিয়াকশন, এর মাধ্যমে আসলে আমরা খুব বেশি কনফার্মেটরি যাইতে পারি না, কিন্তু সামান্য আলাদা করতে পারি যে দে আর আইদার ফর্মিক অ্যাসিটিক অথবা দে আর আইদার অক্সালিক অথবা সাইট্রিক টার্টারিক। পরবর্তী যে রিয়াকশনটা আছে এর মাধ্যমে কিন্তু আমরা অনেকখানি আলাদা করতে পারি। তো সিলভার নাইট্রেট ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ সল্ট অফ সিলভার। আসলে খুব সস্তা না, সিলভার নাইট্রেট কিন্তু বেশ দামি একটা সল্ট। ইট অফার্স সেভারাল আদার অ্যাডভান্টেজেস অ্যাজ ওয়েল। It is non-hygroscopic, it is relatively stable to light. Finally, it dissolves in numerous solvents including water. The nitrate can be easily replaced by other ligand, rendering silver nitrate versatile. Treatment with solution of halide ion gives a precipitate of silver halide. তো আমরা সিলভার নাইট্রেট সলিউশন লাগবে এখানে 0.0141 নরমাল। তো এটা আমাদের তৈরি করাই থাকবে, তোমাদের এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। তো আমাদের যে এক্সপেরিমেন্টটা হবে সেটা একটু খেয়াল করো। এক্সপেরিমেন্ট, টেক 2 to 3 মিলিলিটার নিউট্রাল সলিউশন। দেখো এইটাও কিন্তু করতে গেলে অবশ্যই নিউট্রাল সলিউশন লাগবে, এখানে নিউট্রাল সলিউশন ছাড়া রিঅ্যাকশন হবে না। ইন এ টেস্ট টিউব এন্ড অ্যাড সিলভার নাইট্রেট ড্রপ বাই ড্রপ। এখন কত ড্রপ দিবা যতক্ষণ অদক্ষেপ না করবে, এটা আসলে 4-5 ড্রপের ভিতরে অদক্ষেপ চলে আসে। এখন একটা 10 থেকে 15 মিলিলিটারের টেস্ট টিউবের ভিতরে 2 থেকে 3 মিলিলিটার নিতে আমি গতকাল ক্লিপ বলছিলাম যে এই কেনো আঙ্গুলের বা স্মল ফিঙ্গারের 1 কর পরিমাণ নিলে আসলে 2 থেকে 3 মিলিলিটার হয়ে যায়। তো এইখানে অবজারভেশন কি, যদি 2 থেকে 3 মিলিলিটার নিউট্রাল সলিউশন নাও যে কোনো অ্যাসিডের এবং সেটা যদি সিলভার নাইট্রেট অ্যাড করো তাহলে কি হবে? হোয়াইট প্রিসিপিটেট ইজ ফর্মড আফটার হিটিং, দি প্রিসিপিটেট টার্নস অ্যাশ অর গ্রে। তো যদি এখানে হোয়াইট প্রিসিপিটেট পরে এবং হিট দেওয়ার পরে প্রিসিপিটেটটা অ্যাশ অথবা গ্রে মানে হালকা অ্যাশ কালার, সাদা থেকে একটু কালচে কালচে কালার হয়ে যায়, তাহলে কি হইতে পারে? এটা মেবি ফর্মিক অর অক্সালিক অ্যাসিড অর টার্টারিক অ্যাসিড। তাহলে রিঅ্যাকশনটা কিরকম হবে? ফর্মিক অ্যাসিডের সাথে সোডিয়াম ফরমেট আর সিলভার নাইট্রেট, তাহলে সিলভার ফরমেট আর সোডিয়াম নাইট্রেট। তো সিলভার ফরমেটের সাদা অধক্ষেপ পড়বে, যখন তুমি এটাকে হিট দিবা তখন সিলভারটা এলিমেন্টাল সিলভারে পরিণত হতে থাকবে এবং এই ইসের সাদা অংশটা তখন আর আস্তে আস্তে একটু গ্রেইশ বা সিলভারি কালার চলে আসবে। পরবর্তীতে দি হোয়াইট প্রিসিপিটেট ডাজ নট টার্ন অ্যাশ অর গ্রে অন বয়েলিং। যে হোয়াইট প্রিসিপিটেটটা পড়লো এটা অ্যাশ অথবা গ্রে হবে না, তো সেই ক্ষেত্রে কি হইতে পারে? অ্যাসিটিক অ্যাসিড হইতে পারে। তো অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম অ্যাসিটেট আর সিলভার নাইট্রেট, এখানে সিলভার অ্যাসিটেট আর সোডিয়াম নাইট্রেট, এই সিলভার অ্যাসিটেটকে হিট দিলে এই সিলভারটা আলাদা হবে না, এই সিলভার অ্যাসিটেটই থাকবে। তো সেইখানে কালারটা অ্যাশ অথবা গ্রে হবে না, তাহলে এটা অ্যাসিটিক অ্যাসিড হইতে পারে। দি হোয়াইট প্রিসিপিটেট ইজ সলিউবল ইন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। এখন এর সাথে যদি তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দাও, যদি এই ঘটনা দুইটাই ঘটে বা না ঘটে, তারপরেও যদি তুমি আলাদা করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দাও, তার ভিতরে যদি সলিউবল হয়, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে যদি আর সাদা অধক্ষেপ না দেখা যায়, তো সেই ক্ষেত্রে এটা সাইট্রিক অ্যাসিড অথবা টার্টারিক অ্যাসিড হইতে পারে। দেখো টার্টারিক অ্যাসিড কিন্তু প্রথমটাও হইতে পারে। হোয়াইট প্রিসিপিটেট ইজ ফর্মড আফটার হিটিং, দি প্রিসিপিটেট টার্নস অ্যাশ অর গ্রে, সেখানেও কিন্তু টার্টারিক অ্যাসিড হইতে পারে। তাহলে এইখানে যদি আমার ইনসলিউবল হয় তাহলে আমরা বলতে পারি এটা সাইট্রিক অ্যাসিড অথবা টার্টারিক অ্যাসিড। যদি টার্টারিক অ্যাসিড হয় তাহলে সেটা অ্যাশ অর গ্রেও হবে হিট দিলে। এখন এইখান থেকে যদি আমরা এই রিঅ্যাকশন করার পর পর্যন্ত আমরা এখন ওই সিস্টেমেটিক কোয়ালিটেটিভ আইডেন্টিফিকেশনে যাই, তাহলে আমরা বলতে পারবো যে কি কি ঘটনা ঘটলো। এখন প্রথমে অ্যাসিড যদি লিটমাস পেপার দিয়ে টেস্ট করো তাহলে লিটমাস পেপারের কালার চেঞ্জ হবে, নীল লিটমাস লাল হবে, তাহলে সেটা অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, বিভিন্ন অ্যাসিড হইতে পারে। তারপরে যদি ইভাপোরেশন টেস্ট করো সেখানে যদি সলিড রেসিডিউ দেয় তাহলে সেটা অক্সালিক, সাইট্রিক অথবা টার্টারিক,
যদি নো রেসিডিউ দেয় তাহলে সেটা, যদি অ্যাসিড স্যাম্পল হয় তাহলে নো রেসিডিউ দিলে সেটা ফর্মিক অথবা অ্যাসিটিক অ্যাসিড হইতে পারে। এরপরে আমরা অ্যাসিড স্যাম্পলের জন্য স্পেশাল একটা টেস্ট করি, ডেনিক্স রিএজেন্ট টেস্ট। তো ডেনিক্স রিএজেন্টের যদি ইমিডিয়েট প্রিসিপিটেশন দেয় তাহলে সেটা অক্সালিক অ্যাসিড, যদি কোনো প্রিসিপিটেশন ইমিডিয়েট না পড়ে কিন্তু বয়েল করার পরে প্রিসিপিটেশন দেয় তাহলে কি সেটা ফর্মিক অ্যাসিড। যদি বয়েল করার পরেও প্রিসিপিটেশন না দেয়, যদি ভিনেগারের গন্ধ পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। যদি বয়েল করার পরে ভিনেগারের গন্ধ না পাওয়া যায় কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করলে কালার ক্লিয়ার হয়ে যায় তাহলে সেটা টার্টারিক অ্যাসিড। যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার ক্লিয়ার না হয়, ঘোলাটে হয়ে যায়, তাহলে সেটা সাইট্রিক অ্যাসিড। বা যদি পিঙ্ক কালার না যায় এবং ওই যে আমরা আগে ভিনেগারের গন্ধ পেয়ে থাকি তাহলে সেইটা অ্যাসিটিক অ্যাসিড হইতে পারে। তাহলে এরপরে যখন আমরা আবার স্পেশাল টেস্ট করব যে ক্যালসিয়াম ক্লোরাইড টেস্ট দিয়ে সলিড অ্যাসিড গুলোর, সেখানে কিন্তু আমরা আলাদা করতে পারবো অক্সালিক অ্যাসিডকে, কারণ অক্সালিক অ্যাসিডের যে প্রিসিপিটেশনটা পড়বে সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডে যদিও সলিউবল হবে কিন্তু অ্যাসিটিক অ্যাসিডে সলিউবল হবে না। এইখানে আসলে অ্যাসিডের শক্তি কতখানি সেটার উপর অনেকটা ডিপেন্ড করে, যে অক্সালিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড এই দুইটার ক্ষেত্রে। তো এরপরে আমরা আবার চলে যাই যে টার্টারিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড হইতে পারে, তারা দুইটাই দ্রবীভূত হয়, সেই ক্ষেত্রে আমাদের এখানে আলাদা করার কোনো সুযোগ নাই। কিন্তু এইটা পরবর্তীতে যে সিলভার নাইট্রেট টেস্টে যে আলাদা হয়ে যায়, খেয়াল করো। আর ফেরিক ক্লোরাইড টেস্টে আমরা ফর্মিক অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যাসিড, এটা দুইটার আলাদা করার কোনো সুযোগ নাই, কিন্তু যদি আমরা সিলভার নাইট্রেট টেস্ট করি তাহলে এখানে যে আলাদা হয়ে যায়। কিভাবে? ধরো ফর্মিক আর অ্যাসিডিক কিভাবে আলাদা হবে, আমার যে হোয়াইট প্রিসিপিটেট পড়বে সেটাকে যদি হিট দেই তাহলে অ্যাশ আর গ্রেতে পরিণত হইলে সেটা ফর্মিক অ্যাসিড, যদি না হয় তাহলে অ্যাসিটিক অ্যাসিড। খেয়াল করো এখানে এতক্ষণ কিন্তু আমরা ফর্মিক অ্যাসিডিক আলাদা করতে পারতেছিলাম না, এইখানে এসে ফর্মিক আর অ্যাসিডিক আলাদা হয়ে যাবে। যে ফর্মিক অ্যাসিড তোমার যে সাদা পদক্ষেপ তৈরি করবে সিলভার নাইট্রেটের সাথে, সেখানে কিন্তু তাকে হিট দিলে সে অ্যাশ অথবা গ্রে কালার হয়ে যাবে। আর অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে হিট দিলেও সেটার কালার চেঞ্জ হবে না। এখন আমরা কিন্তু এখানে টার্টারিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিডকে আলাদা করতে পারতেছিলাম না। খেয়াল করো টার্টারিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড দুইটারই যে ক্যালসিয়াম ক্লোরাইডের পদক্ষেপ সেটা কিন্তু তোমার একই সলিউশন দিচ্ছিল। তো এইখানেও কিন্তু আমরা দুইটাকে খুব বেশি আলাদা করতে পারবো না। দেখো এইখানেও টার্টারিক অ্যাসিড এটা অ্যাশ আর গ্রে কালার হইতে পারে, হইলে এটা টার্টারিক অ্যাসিড, কিন্তু দে আর বোথ সলিউবল ইন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, মেবি সাইট্রিক অ্যাসিড অর টার্টারিক অ্যাসিড। তাহলে আমরা যদি এই পর্যন্ত আলাদা না করতে পারি তাহলে আমাদের কিছু কনফার্মেটরি টেস্ট লাগবে যার মাধ্যমে আমরা এটাকে আলাদা করতে পারি। এখন সেই কনফার্মেটরি টেস্ট গুলো তোমাদের আরেকটা ক্লাস আছে আমি বুঝতেছি, আমি একটু কনফার্মেটরি টেস্ট গুলো একটু দেখাই দিই। তোমরা এর পরের ক্লাসে আমরা যদি ল্যাবে ব্যবস্থা করতে পারি আমরা কনফার্মেটরি টেস্ট ল্যাবে দেখাবো। তো আমরা একটা একটু আমি বুঝাই দিই তোমাদের, তাহলে তোমরা একটু পড়েও নিতে পারবা। তো কনফার্মেটরি টেস্ট ফর ফর্মিক অ্যাসিডের থেকে আমার আসলে দরকার ওই সাইট্রিক আর টার্টারিক। ফর্মিক অ্যাসিডের অলরেডি দেখো ফেরিক ক্লোরাইড টেস্ট তোমরা করে ফেলছো, তারপরে মার্কারি ক্লোরাইড টেস্টটা বাকি আছে, আর এই উইদাউট নিউট্রালাইজেশন এখানে সালফিউরিক অ্যাসিডের এই দুইটা টেস্ট বাকি আছে। তো আমরা অ্যাসিটিক অ্যাসিডেরও সিলভার নাইট্রেট টেস্ট, ফেরিক ক্লোরাইড টেস্ট এই দুইটা করে ফেলছো এতক্ষণ যে আলোচনা করলাম সেখানে। তো এইখানে এসে অক্সালিক অ্যাসিড এইটারও ম্যাক্সিমাম ক্যালসিয়াম ক্লোরাইড টেস্ট, সিলভার নাইট্রেট টেস্ট এগুলো হয়ে গেছে। সাইট্রিক অ্যাসিড, আচ্ছা এই যে সাইট্রিক অ্যাসিডের দেখো এখানে সিলভার নাইট্রেট টেস্টের মাধ্যমে the precipitate is soluble in ammonium hydroxide, citric acid, কিন্তু টার্টারিক অ্যাসিডও কিন্তু এইটা হবে। তাহলে সাইট্রিক অ্যাসিড আর টার্টারিক অ্যাসিডের ভিতরে এই দেখো ক্যালসিয়াম ক্লোরাইড টেস্ট এইটাও তোমার সাইট্রিক অ্যাসিডের টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে একই ধরনের রিঅ্যাকশন। তাহলে আলাদা কোন রিঅ্যাকশন? আলাদা রিঅ্যাকশন এখানে আসলে যদি আমরা আবার সেই ডেনিক্স রিএজেন্টে যাই, দেখো ডেনিক্স রিএজেন্টের মাধ্যমে কিন্তু সাইট্রিক অ্যাসিড আর টার্টারিক অ্যাসিড আলাদা করা যায়। তো সাইট্রিক অ্যাসিড আর টার্টারিক অ্যাসিডের কনফার্মেটরি টেস্ট আসলে এই ডেনিক্স রিএজেন্ট টেস্ট, যেখানে মনে আছে কিনা তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করার পরে কালারটা চলে যাবে, ঘোলাটে কালার হবে না, একেবারে ক্লিয়ার হয়ে যাবে, সেটা সাইট্রিক অ্যাসিড। আর টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে সেই কালারটা ঘোলাটে হবে।
তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই কনফার্মেটরি টেস্ট নিয়ে আলাপ করব, এবং যদি সম্ভব হয়, যদি ধরো আমার স্টাফদের নিয়ে আসতে পারি, তাহলে আমি তোমাদেরকে এটা ল্যাবরেটরিতে দেখাবো। তো ওই ক্লাসটা একটু লম্বা হবে, আর জানি না কতটুকু করতে পারবা, তবে যেহেতু 11টা থেকে 1টা পর্যন্ত নেক্সট ক্লাস, তো আমার মনে হয় সবাই উপস্থিত থাকার চেষ্টা করো। তোমরা আইডি নাম্বার গুলো একটু দিয়ে দাও কুইক। হ্যালো, একবার তো দিছি, আবার দিব নাকি? পিডিএফটা দিছে তো স্যার। আমি তো পিডিএফ গত ক্লাসেই দিয়ে দিছি। এই আমার ছাত্র কই, তুমি এটা শেয়ার করো নাই? আমি তো তোমাকে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছিলাম। জি স্যার, সবাই পাইছে স্যার, ও চেক করেনি মনে হয়। মেসেঞ্জারে ছিলাম না তো। আচ্ছা মিনহাজুল না মিনাজুল, তুমি এটা চেক করে নিও, আমি এটা দিয়ে দিয়েছি অনেক আগেই। তো আমরা নেক্সট ক্লাসে তোমার আরো অ্যাসিডের কি বলে কনফার্মেটরি টেস্ট নিয়ে আলাপ করব। আর এই যে ছোট ছোট কোশ্চেন, এগুলোর উপরে আমার একটা নোট আছে, এইটাও আমি আজকে তোমাদেরকে ইমেইলে, আলভির ইমেইলেই পাঠিয়ে দিব, ওর কাছ থেকে তুমি শেয়ার করে নিও, ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে তোমরা এখন রুরাল সোশিওলজি ক্লাসে ঢোকো। সরি, আমার আসলে সকালবেলা লগ ইন করতে কম্পিউটারে আমি খুব ঝামেলা পোহাইছি। এখন দেখবা আর সমস্যা হবে না, একবার লগ ইন হয়ে গেছে, এখন সারাদিন বসে থাকা যাবে এটাই। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত ভালো থেকো। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ ল্যাবে ক্লাস করব, যদি আমরা ল্যাবে অ্যাক্সেস পাই আর কি। তো তোমাদের আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।